যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। এর আগের টিউটোরিয়ালে লেটার কাকে বলে, লেটারের বিভিন্ন অংশ কী কী, কীভাবে লেটারকে লিখতে হয় সেই সমস্ত তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আর আজকের এই টিউটোরিয়ালে আমরা একটা লেটার হাতে কলমে লিখব। আজকে যদিও আমরা একটা ফর্মাল লেটার লিখব এবং তোমাদেরকে আমি বলেওছি যে তোমাদের ইনফর্মাল লেটারটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু 2026-এর মাধ্যমিকের জন্য আমাদেরকে ফর্মাল এবং ইনফর্মাল দু ধরনের লেটারই দেখতে হবে। ওকে, ফর্মাল লেটার দিয়েই আমরা আমাদের এই লেটার রাইটিংয়ের ক্লাসটা শুরু করছি। তার কারণ ফর্মাল লেটার যদি আগে করা থাকে তাহলে চট করে ইনফর্মাল লেটারের সঙ্গে ফর্মাল লেটারের ডিফারেন্স এবং কীভাবে সেই দু ধরনের লেটারে লিখতে হয় খুব চট করে বোঝানো যাবে। ওকে, চলো আজকে একটা ফর্মাল লেটার আমরা হাতে কলমে লিখি। আজকের যে লেটার সেটা খুবই কমন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2026-এর মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোনো স্কুলের স্টুডেন্ট তার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা প্রেয়ার করছে যে স্কুলের যে লাইব্রেরি আছে সেখানে সাফিসিয়েন্ট বই নেই, লাইব্রেরিটার একটু আপগ্রেডেশন দরকার, সেই বিষয়ে একটা দরখাস্ত। ওকে, লেটার টু দ্য হেডমাস্টার প্রেয়িং ফর নিউ বুকস অবলিক ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি। লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, এখানে আমি শুধু হেডমাস্টার লিখেছি, হেডমিস্ট্রেস বলেও আসতে পারে। হেডমাস্টার অর হেডমিস্ট্রেস প্রেয়িং ফর নিউ বুকস, নতুন বই অথবা ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরিতে নতুন বইয়ের সরবরাহ যাতে থাকে। স্কুলের লাইব্রেরিতে নতুন বই এখন খুবই কম, তারপরে স্কুলের লাইব্রেরিটাও আপগ্রেড নাই, যেন স্কুলের লাইব্রেরিটাকে একটুখানি তিনি নজর দেন যাতে স্কুলের লাইব্রেরিটা একটু উন্নত হয়। ওকে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা লিখব, 2026-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। এটা একটা ফর্মাল লেটার এবং ফর্মাল লেটারের কোন পার্টস কীভাবে আসে আমরা অলরেডি আগের টিউটোরিয়ালে শিখেছি, কাজেই সেখানে বেশি সময় নষ্ট করব না। প্রথমেই দেখিয়ে দিই, আমি অলরেডি লেটারটা লিখেছি। এই লেটারগুলো তোমাদেরকে 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে দেয়, তবে 100 থেকে 110-15টা হলে অসুবিধার কিছু নেই, 90টা হলে অসুবিধার কিছু নেই। ঠিক আছে, কি লিখবে ফর্মাল লেটারেতে? যেহেতু এটা ইনফর্মাল লেটার না, এখানে বেশি কিছু অযথা বলার দরকার নেই, কারণ যাদেরকে ফর্মাল লেটারগুলো লেখা হয় তারা প্রত্যেকেই ব্যস্ত মানুষ, তাদের অত বড় চিঠি পড়ার সময় থাকে না। কাজেই যত সংক্ষেপে লিখতে পারবে, কিন্তু সংক্ষেপে নিজের মনের যেটা কথা বা দরকারি কথা সেটাকে যত সংক্ষেপে লিখতে পারবে তত ভালো। ঠিক আছে, চলো দেখি যে আমরা কি লিখব। প্রথমেতেই কি দিতে হবে, এই লেটার বা ফর্মাল লেটারের ফার্স্ট পার্ট হচ্ছে যেটা সুপারস্ক্রিপশন, অর্থাৎ যাকে চিঠিটা দেওয়া হবে তার নাম এখানে যদিও হয় না, ইন জেনারেল ডেজিগনেশন, তিনি যে পদে অধিষ্ঠান করছেন, কারণ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নাম ইম্পর্ট্যান্ট না, তার পদটা ইম্পর্ট্যান্ট। ওই ডেজিগনেশন মানে ফর্মাল লেটারে যাকেই তুমি চিঠি দেবে তাদের ডেজিগনেশনগুলো ইম্পর্ট্যান্ট, সেই ডেজিগনেশনটা এবং তারপরে সেই প্রতিষ্ঠানটার নাম, যে প্রতিষ্ঠানের তিনি প্রধান, এবং তারপরে সেই প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হয়। এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। সেই সুপারস্ক্রিপশনটা দিয়ে ফর্মাল লেটার শুরু হয়। এবং সুপারস্ক্রিপশনটা কোথায় লেখা হয় তাও বলেছি, যে যেটা লেফট হ্যান্ড কর্নার, সেই লেফট হ্যান্ড কর্নারে প্রথমে 2 দিয়ে কমা দিয়ে তার নিচ থেকে এই সুপারস্ক্রিপশনটা লিখতে হয়। দেখো এখানে লিখেছি 2, দ্য হেডমাস্টার, যদি হেডমিস্ট্রেস হয় দ্য হেডমিস্ট্রেস। ওকে, কমা দিয়ে এবিসি হাই স্কুল, আমরা স্কুলের নাম মেনশান করব না, সেই জন্য এবিসি হাই স্কুল দিয়েছি। একটা ইমাজিনারি স্কুলের নামও দিতে পারো, তাতে অসুবিধা কিছু নেই, তবে ইন জেনারেল মাধ্যমিকেতে নিজের স্কুলের নামটা দিও না। ঠিক আছে, নিজের স্কুলের নাম, নিজের জায়গার নাম এগুলো না দেওয়াই ভালো। একটা যেটা সার্বজনীন গ্রাহ্য এরকম একটা স্কুলের নাম, এবিসি হাই স্কুল, সিজেডবি হাই স্কুল, এতেই যারা খাতা দেখেন তারা বুঝে যাবেন যে তুমি আসল নিয়মটা জানো কিনা, সেটাই দেখার উদ্দেশ্য। তুমি কি লিখছো সেটা পরে, নিয়মটাকে তুমি ফলো করছো কিনা দেখা। ঠিক আছে, তা এই এবিসি হাই স্কুল কমা তারপরে একটা ঠিকানা দিতে হবে, বিটি রোড কলকাতা 1। বিটি রোডে হাজারঘণ্টা স্কুল আছে, কাজে বিটি রোড কলকাতা 1 এরকম একটা ঠিকানা দিয়ে দেবে। সেটা আমি দিয়েছি, নিয়ে স্টপ দিয়ে এখানে সুপারস্ক্রিপশনটা শেষ করেছি। তাহলে এটা হচ্ছে এই চিঠির প্রথম অংশ, যেটা হচ্ছে সুপারস্ক্রিপশন। ওকে, চলো আমি একবার যেহেতু এটা প্রথম করাচ্ছি একবার দেখিয়ে দিই। এটা হলো এই ধরনের চিঠির 1 নম্বর অংশ, সেটা হচ্ছে সুপারস্ক্রিপশন। তারপরে বলেছি এই ধরনের চিঠিতে একটা
অংশ থাকে যেটা ইনফর্মাল লেটারে থাকে না, সেটা হচ্ছে সাবজেক্ট বা সাব, যেটা এই চিঠির দ্বিতীয় অংশ। সেই সাবজেক্টে কি থাকে, সেখানে চিঠিটার মূল বিষয়বস্তু খুব সংক্ষেপে বলা থাকে। সাবজেক্ট দেওয়ার কারণ কি, যাদেরকে তোমরা এই চিঠিগুলো দেবে তারা প্রত্যেকেই ব্যস্ত, তাদের গোটা চিঠি পড়ার সময় নাও থাকতে পারে। তোমার সাবজেক্ট ম্যাটারটা দেখে যদি তিনি মনে করেন যে এই চিঠিটা পড়া তার দরকার, তবেই তিনি পড়বেন। এই জন্য এই ফর্মাল লেটারে বা অফিসিয়াল লেটারে আমরা সবসময় সাবজেক্ট দেবো, এবং সাবজেক্ট ছাড়া ফর্মাল লেটার হয় না। ওকে, সাবজেক্ট কোথায় দেবো দেখো, যেখানে সুপারস্ক্রিপশনটা শেষ হয়েছে তার থেকে একটা লাইন নিচে আমি ছোটো করে লিখেছি, কারণ আমাকে বোর্ডের মধ্যে ধরাতে হবে। একটা লাইন ফাঁকা দিয়ে দেখো শুধু সাবজেক্টের SUB সাব এটুকু লিখলেই হবে। সাবজেক্টও লিখতে পারো, সাব লিখলেও চলবে, ইনফ্যাক্ট সাবটাই বেশি লেখা হয়। সাব লেখার পরে কোলন চিহ্ন দেবে, তারপরে খুব সংক্ষেপে চিঠির মূল বক্তব্যটা লিখে দেবে। এখানে চিঠিটার মূল বক্তব্য কি, যে আমাদের স্কুল লাইব্রেরিতে বই নাই, বই আনতে হবে, বা স্কুল লাইব্রেরির ইমপ্রুভমেন্ট। আমি সেটাই লিখেছি, ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি, আর কিচ্ছু না। যাকে তুমি চিঠিটা দিচ্ছ সেই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এই চিঠিটা পেলেই বুঝতে পারবেন যে এই চিঠিটা স্কুল লাইব্রেরিকে উন্নত করার বিষয়ে লেখা হয়েছে। তারপর তিনি যদি প্রয়োজনীয়তা বোঝেন তখন তিনি গোটা চিঠিটা পড়বেন। ঠিক আছে, তাই সাবজেক্টটাকে জাস্ট লিখে দিলাম, ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি। এটা হলো এই ধরনের, মানে এই ফর্মাল লেটারের যেটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এরপরে ফর্মাল লেটারের থার্ড পার্ট স্যালুটেশন বা গ্রিটিংস বা সম্ভাষণ। যে কোনো চিঠি শুরু করার আগেই আমরা একটা সম্বোধন বা সম্ভাষণ করি, সেটাকে বলে স্যালুটেশন বা গ্রিটিংস। সেটা এই ধরনের চিঠির তৃতীয় অংশ। তুমি নিশ্চয়ই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে ডিআর দিয়ে শুরু করবে না, তারা তোমার বন্ধু নন। কি দেবে, রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম। যে কোনো অফিসিয়াল লেটারেতেই রেসপেক্টেড দিয়ে শুরু করাটা ভালো, তার কারণ তাতে চিঠিটার ডেকোরামটা মেনটেন হয়। প্রত্যেকটা চিঠি লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন, কিছু কায়দা আছে। এই ধরনের চিঠিতে সবসময় রেসপেক্টেড দিয়ে শুরু করবে। ওকে, তা রেসপেক্টেড স্যার আমি হেডমাস্টারকে দিচ্ছি, তাই রেসপেক্টেড স্যার। হেডমিস্ট্রেসকে দিলে রেসপেক্টেড ম্যাডাম লিখতাম। তারপরে আমি তোমাদেরকে বলেছি যে এই স্যালুটেশন বা গ্রিটিংসের পর সবসময় একটা কমা হয়, কমা ভুলে যাবে না। কমা ভুলে গেলে কিন্তু মাধ্যমিক পরীক্ষার নম্বর ডিডাক্ট হয়ে যাবে। ওকে, কাজে আমরা দেখো রেসপেক্টেড স্যার দিয়েছি, তারপরে একটা কমা দিয়েছি। ঠিক আছে, এটা হলো এই ধরনের চিঠির, দেখো কমাটা দিয়েছি আমি, এখানটা একটুখানি গোল করে দিলাম। এটা হলো এই ধরনের চিঠির 3 নম্বর অংশ, যেটা হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিংস। এরপরে আসি এই ধরনের চিঠির 4 নম্বর অংশে। এই ধরনের চিঠির 4 নম্বর অংশ হচ্ছে বডি অফ দ্য লেটার, যেখানে তুমি চিঠির মূল যে বিষয়ের উপর চিঠিটা, সেটাকে একটুখানি 3 থেকে 4 লাইনের মধ্যে, বেশি বড় লেখার দরকার নেই, কঠিন লেখার দরকার নেই, কারণ অফিসিয়াল লেটার সোজাই হয়, বেশি জটিলতা তার মধ্যে থাকে না, এবং স্ট্রেট কাট তুমি একদম পয়েন্টে ঢুকে যেটা তোমার বক্তব্য সেটুকুই জানাবে এবং সংক্ষেপে বলবে। কারণ এই ধরনের চিঠি যারা পান তাদের গোটা চিঠি পড়ার মতো অত সময় থাকে না, কাজেই বেশি বড় লেখার দরকার নেই। এটা হামেশাই ছেলে মেয়েদের একটা প্রশ্ন থাকে যে স্যার বডি অফ দ্য লেটারটা ছোটো হয়ে গেছে। খুব ভালো, যত ছোট হবে তার মধ্যে যদি তুমি তোমার বক্তব্যটা জানিয়ে দাও সেটাই সবথেকে ভালো। আর তোমাদেরকে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, ম্যাক্সিমাম 110-12টা 15টা ওয়ার্ডের মধ্যেই তোমরা লিখতে পারবে, কাজে বেশি বড় করার দরকার নেই এবং সোজা লিখবে, কোনো জটিলতা যাওয়ার দরকার নেই। ওকে, এইখানেতে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলার, সেটা অনেকেই ক্লেম করেন যে একটা চিঠির প্যাটার্ন শেখো বা একটা ছক শেখো, তাতেই সমস্ত চিঠি লেখো। এই সমস্ত গাঁজাখুরি গল্প বিশ্বাস করবে না। তার কারণ প্রত্যেকটা চিঠি অন্য চিঠির থেকে আলাদা, প্রত্যেকটা চিঠির সূচনা বা প্রত্যেকটা সমাপ্তিগুলো মোটামুটি একই হলেও সূচনাগুলো আলাদা করতে হয়, বডির বিষয়বস্তু আলাদা থাকে। কাজেই একটা প্যাটার্নেতেই সমস্ত রকম চিঠিকে ঢুকিয়ে দেওয়া এটা কোনো নোটিশ না, ঠিক আছে, এটা চিঠি। এখানে এক্সপ্রেশনটাই ম্যাটার করে। কাজেই এই একটা চিঠির মধ্যে সমস্ত চিঠিকে ঢুকিয়ে দেওয়া, ওটা একটা দুটো ক্ষেত্রে মিলে যায় কিন্তু বাকি ক্ষেত্রে মেলে না। এবং এই সমস্ত জিনিসপত্র তোমরা দেখে পরীক্ষার খাতায় সেগুলোকে অ্যাপ্লাই করতে যাও, পরীক্ষার খাতায় যারা খাতা দেখেন তারা এই সমস্ত গাঁজাখুরি গল্পে বিশ্বাস করেন না। ক্লিয়ার? যারা পরীক্ষার খাতায় খাতা দেখেন তারা এই সমস্ত গাঁজাখুরি তত্ত্বে বিশ্বাস করেন না। তারা দেখেন যে যেটা বিষয় তার সঙ্গে তোমার ওপেনিংটা মিলছে কি না, তোমার যেটা মাঝের প্যাটার্ন, সেটা মানে মাঝে যেটা লিখছো সেটা ওই
যে বিষয় তার সঙ্গে সুন্দরভাবে আসছে কিনা, প্রেজেন্টেশনটা তোমার ঠিক হচ্ছে কিনা, এগুলোই চিঠিতে দেখা হয়। কাজে ওই একটা চিঠির ফর্মা শেখো, সমস্ত রকম চিঠি লেখো, এই সমস্ত গাঁজাখুরি গল্পে একদম বিশ্বাস করো না, ঠিক আছে? এটা বলে নেওয়ার, তার কারণ এটাই একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে, কিন্তু যারা ইংরেজির খাতা দেখেন তারা এই সমস্ত ট্রেন্ডের ধার ধারেন না, এটা কিন্তু ভালো করে মনে রেখো। আর আরেকটা জিনিস বলার, এটা আমি বলতে ভুলে গেছি, দেখো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এটা আমি একসঙ্গে লিখেছি, মানে এইটা খাতাতে প্রায় এই ভুলটা হয়, হেডমাস্টার হেডমিস্ট্রেস একসঙ্গে, তার মধ্যে এইচটা ক্যাপিটাল। অনেকেই করে হেড আলাদা লেখে মাস্টার আলাদা লেখে, মানে হেডের এইচটা ক্যাপিটাল দেয়, মাস্টারের এমটা ক্যাপিটাল দেয়, অথবা হেডটা আলাদা লেখে নিয়ে অনেকটা দূরে স্মল লেটারেই মাস্টার লেখে। হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কিন্তু একটাই কথা, ঠিক আছে? মাথা বাদ দিয়ে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হয় না, মানে মাস্টারদের মাথা, তাই তিনি হেডমাস্টার, ওটা একটাই কথা। কাজে হেডমাস্টারটা একসঙ্গেই লিখবে, এটা ভুলে যাব বলে দিলাম। যাই হোক, বডি অফ দ্য লেটার কীভাবে লিখতে হয় তোমরা জানো, যে স্যালুটেশন বা গ্রিটিংসের ঠিক এক লাইন নিচে, স্যালুটেশন বা গ্রিটিংসের ঠিক এক লাইন নিচ থেকে তোমরা চিঠিটার বিষয়বস্তু লিখবে, এবং চিঠিটার বিষয়বস্তু একদম কীভাবে লিখবে, লেখাটা শুরু করে একদম পাতার শেষ পর্যন্ত যাবে, তারপরে আবার যখন লেখাটা শুরু করবে পাতার প্রথম থেকে শুরু করবে। তখন কিন্তু এই কমাটার নিচ থেকে শুরু করবে না। হামেশাই খাতাতে একটা ছবি পাওয়া যায় যেখানে ছেলেমেয়েরা শুরু করছে ঠিকই লিখছে, কিন্তু ছকটা সেটা ঠিক ম্যাচ করে না। তারা এখান থেকে শুরু করে পাতা শেষে গেল, নিয়ে যখন সেকেন্ড লাইন শুরু করছে তখন এই কমাটার নিচ থেকেই শুরু করে, সেটা কিন্তু হবে না, তোমাদেরকে আবার পাতার প্রথম থেকে শুরু করতে হবে। ওকে, চলো দেখে নিই যে এখানে বডিতে আমরা কি লিখবো, মানে এই ধরনের চিঠিতে এলে বডিতে কি লিখবো। প্যাটার্ন যেমন আমরা বললাম যে সব চিঠি একই প্যাটার্নে হবে না, তেমনি আমরা জটিলতায় যাব না। মানে তোমাদের তো ওই সব জিনিসপত্র দরকার যাতে তোমরা সহজে চিঠিটা লিখতে পারো, তার থেকে সহজভাবে ভাবো, তাহলেই দেখবে চিঠি খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। এই ধরনের চিঠিতে তুমি কি লিখবে? প্রথমেই তুমি লিখবে যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে যে আমি আপনার স্কুলের ছাত্র, তাতে যদি দু একটা ওয়ার্ড এরকম দিতে পারো যে আমি আপনার খুব বিখ্যাত স্কুলের ছাত্র বা ছাত্রী। বিখ্যাত বললে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস একটু বেশ গর্ব অনুভব করবেন, তিনি পড়বেন চিঠিটা। তো এরকম জাস্ট একটা দুটো ওয়ার্ডকে ইনসার্ট করে দাও যে আমি আপনার বিখ্যাত স্কুলের ছাত্রী, কিন্তু আমাদের যে স্কুল সেই স্কুলের যে লাইব্রেরি, মানে আমি এটার খাতায় বলছি, আমাদের স্কুলের যে লাইব্রেরি সেই লাইব্রেরিটা উন্নত মানের না, কারণ সেখানেতে বইয়ের অভাব রয়েছে, সেখানে আপডেট করা নাই, পুরনো এডিশনের কিছু বই রয়েছে, অথচ বই সবসময় ভালো স্কুলেতে বই সবসময় দরকার, কারণ ছেলেমেয়েরা রেফারেন্সের জন্য বই নেয়, অনেকে গল্প বই পড়ার জন্য নেয়, সেই গল্পের বইয়ের অভাব রয়েছে। এরকম খালি অভাবের কথা জানাও, তারপরে তাকে জানাও যে আপনি এই বিষয়টা একটু নজর দিলে, তাকে বলার দরকার নেই যে আপনি এখনই এটাকে ঠিক করুন, আপনি এই বিষয়টা একটু নজর দিলে আমরা খুব বাধিত হব, এইটুকু বলো, আর কিচ্ছু বলার দরকার নেই। এতেই তোমরা এইটুকু বলে ঠিকঠাক লিখে আর যদি ফর্মা মেনটেন করো, এতেই তোমরা 10-এ 10 পাবে, 10-এ 10 পাবে। ক্লিয়ার? ঠিক সেরকমই আমরা লিখবো। দেখো আমি ঠিক কমার নিচ থেকে শুরু করেছি, আমি এখানে তাও একটা দুটো ওয়ার্ড দিয়েছি আরেকটু শুনতে ভালো লাগার জন্য। তোমরা যদি সেগুলোও না দাও তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও 10 পাবে। যারা মাধ্যমিকে খাতা দেখেন তারা জানেন একটা মাধ্যমিকের স্টুডেন্ট কি লিখতে পারেন, তারা তো সারা জীবন ধরে এইসবই করে বেড়াচ্ছেন, তারা জানেন যে কি লিখতে পারেন। তুমি যদি তোমার মনের ভাবটুকুকে প্রাঞ্জলভাবে বা পরিষ্কার করে লিখতে পারো, তাতেই তারা দুহাত তুলে তোমাদেরকে আশীর্বাদ করবেন, চিন্তার কোনো কারণ নেই। 10-এ 10ই ওঠে। চলো দেখে নিই। দেখো লিখেছি অ্যাজ এ প্রাউড স্টুডেন্ট, খুব গর্বিত ছাত্র। আমি যদি প্রথমেই তুমি হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে এই ধরনের কোনো কথা লেখো যে আপনার ওই বিখ্যাত স্কুলে আমি একজন খুব গর্বিত ছাত্র বা ছাত্রী, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তোমার চিঠি পড়বেই। ইন জেনারেল এই ধরনের চিঠিটা হেডমাস্টার হেডমিস্ট্রেসের পড়ার সময় থাকে না, কিন্তু এরকম কথা লিখলে তোমার চিঠি পড়তে তিনি বাধ্য, সেই জন্য এই ধরনের দু একটা ওয়ার্ড লিখতে হয়। এবার তোমরা যদি দেখো, যদি ওই একই ফরম্যাটে তুমি এই রকম লেখো, তাহলে এই সমস্ত ওয়ার্ড তুমি দেওয়ার স্কোপ পাবে, সেখানে তো একটা ফরম্যাটেই চলবে। আর যেটাই ফরমায় চলে সেটাই
মধ্যবিত্ত জিনিস, সেই মধ্যবিত্ত জিনিস মধ্যবিত্ত নম্বর নিয়ে আসে। যারা 50%-এর জন্য খাটছো তারা ওই ধরনের ফর্মাকে মেনে লেখালেখি করো, কিন্তু যারা 90%-এর জন্য খাটছো তারা ওইসব ভুলেও দেখতে যেও না। চলো, অ্যাজ এ প্রাউড স্টুডেন্ট অফ ইউর প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, আমি আপনার সেই বিখ্যাত স্কুলের একজন খুব গর্বিত ছাত্র বা ছাত্রী। আপনার স্কুল বিখ্যাত আর আমি তার খুব গর্বিত ছাত্র বা ছাত্রী। অ্যাজ এ প্রাউড স্টুডেন্ট অফ ইউর প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, আমি এটার PDF দিয়ে দেবো। ওকে, আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশান টু দ্য মিজারেবল কন্ডিশন অফ আওয়ার স্কুল লাইব্রেরি হুইচ ডাজ নট স্যুট ওয়েল উইথ আওয়ার রেপুটেশন। আপনার সেই বিখ্যাত স্কুলের একজন খুব গর্বিত ছাত্র হওয়ার জন্য আমি আপনার একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি কি, যে আমাদের স্কুলের যে লাইব্রেরি সেটার মোটেই অবস্থা ভালো না, এবং সেই লাইব্রেরিটার খারাপ অবস্থা আমাদের এই বিখ্যাত স্কুলের সঙ্গে মানানসই নয়। ঠিক আছে, খুব সাদামাটা কথাকে একটুখানি জাস্ট ঘুরিয়ে দিলাম, কি অসাধারণ ইংরেজিটা হয়ে গেল দেখো। অ্যাজ এ প্রাউড স্টুডেন্ট অফ ইউর প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, আপনার বিখ্যাত স্কুলে একজন খুব গর্বিত ছাত্র বা ছাত্রী হওয়ার জন্য, আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশান টু দ্য মিজারেবল কন্ডিশন অফ আওয়ার স্কুল লাইব্রেরি, আমি আমাদের স্কুলের যে লাইব্রেরির অবস্থা খুব খারাপ সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, এটা কেমন একটা মানে হাফ লাইনেই তুমি গোটা লাইব্রেরির কী অবস্থা সব কিছু জানিয়ে দিচ্ছ। হুইচ ডাজ নট স্যুট ওয়েল উইথ আওয়ার রেপুটেশান, এই লাইব্রেরিটার অবস্থা এতটাই খারাপ যেটা আমাদের স্কুলের এই যে খুব নামডাক রয়েছে তার সঙ্গে একদম মানানসই নয়। এই চিঠি পড়লে তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কি পুরো চিঠিটা পড়বেন না? পড়া শুরু করলে অবশ্যই পড়বেন এবং তিনি ব্যবস্থাও নেবেন। কাজেই এই ধরনের চিঠিগুলো এরকমভাবে একটু লেখার চেষ্টা করো। যদি এরকম না পারো, এই শেষের লাইনটুকু না পারো তাতেও অসুবিধা নেই, তাতেও 10 পাবে। আর এরকম লিখতে পারলে তো গোটা খাতাটার ইমপ্রেশনটা ভয়ানক ভালো হয়ে গেল। ওকে, আমার ইচ্ছা যে তোমরা সবাই 95 টাইপ পাও, সেই জন্য এরকম যদি লিখতে পারো খুব ভালো। এরপরে সোজাসুজি একদম বিষয়ে চলে এসো। দো মেনি অফ দ্য স্টুডেন্টস হ্যাভ টু ডিপেন্ড on the school library for reference books, our library is out of stocks and out of date. যদিও প্রচুর ছাত্রছাত্রীকে স্কুলের লাইব্রেরির উপরে ডিপেন্ড করতে হয়, ভরসা করতে হয়, কী কারণে? রেফারেন্স বুকসের জন্য। যারা ভালো ছাত্রছাত্রী তারা একাধিক বই ফলো করে, সেই রেফারেন্স বুকসের জন্য তাদেরকে লাইব্রেরিতে যেতেই হয়। কিন্তু আমাদের স্কুলের লাইব্রেরি হচ্ছে আউট অফ স্টকস। আউট অফ স্টকস মানে সেখানে বেশি মাত্রায় বইপত্র নেই, এবং আউট অফ ডেট মানে হচ্ছে পুরনো। প্রত্যেক বছর বইয়ের যে নতুন নতুন এডিশন বেরোয় বা নতুন নতুন বই রাখতে হয় নতুন নতুন লেখকের, আমাদের স্কুলের লাইব্রেরিতে নতুন বইও নেই এবং লাইব্রেরিটা অত্যন্ত পুরনো। মোস্ট অফ দ্য বুকস আর অফ ওল্ডার এডিশনস, বেশিরভাগ বই যেগুলো আছে সেগুলো পুরনো সংস্করণ, যেগুলোর সঙ্গে বর্তমানের যে পাঠ্যক্রম তার হয়তো মিল নেই। সেটাই তোমরা বললে মোস্ট অফ দ্য বুকস আর অফ ওল্ডার এডিশন স্টপ। অলসো দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি অফ বুকস অফ সাম সাবজেক্ট, তারপরে অনেক সাবজেক্টের বই সংখ্যার তুলনায় কম। যেরকম স্টুডেন্ট আমাদের স্কুলে রয়েছে তার সংখ্যার তুলনায় বিভিন্ন সাবজেক্টের বই কম, সেটাই লিখলাম। অলসো দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি অফ বুকস অফ সাম সাবজেক্ট স্টপ। দ্য বুকস আর নট অলওয়েজ সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ, শুধু তাই না, স্কুলের যে লাইব্রেরিতে যে বইগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যারেঞ্জ করতে হয় যাতে ছেলেমেয়েরা সহজে সেগুলো খুঁজে পায়, সেটাকেও ঠিকমতো মেনটেন করা হয়নি বা হয় না। দ্য বুকস আর নট অলওয়েজ সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ স্টপ। এ তো খালি পড়ার কথা বললে, একটু গল্পের বইয়ের কথা বলো। দ্য নাম্বার অফ স্টোরি বুকস আর ভেরি লেস, গল্পের বইয়ের সংখ্যা খুব কম। এগুলো কি খুব কঠিন ইংরাজি কিছু? দ্য নাম্বার অফ স্টোরি বুকস আর ভেরি লেস, যে গল্পের বইয়ের সংখ্যা কম, এইরকম ইংরেজি ক্লাস 5-6-এর ছেলেমেয়েরাই লেখে। কাজেই তোমরা এটা লিখতে পারবে, এটা খুব মানে তোমাদের নিজস্ব কনফিডেন্স নাও থাকতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলছি শোনো, প্রত্যেকেই এইরকম ইংরেজি কেন, এর থেকে অনেক ভালো ইংরেজি তোমরা নিজেরা লিখতে পারো। তোমাদের মধ্যে যেটার অভাব থাকে সেটা হচ্ছে কনফিডেন্স। একটু কনফিডেন্টলি লেখো, 2-4 বার ভুল হবে, ঘরে প্র্যাকটিস করো, কিচ্ছু যায় আসে না। 2-4 বার ভুল হবে, ভুল করতে করতেই মানুষ থেকে। যারা খুব বিখ্যাত লোক তারা সারা জীবনে 1000 ঘন্টা ভুল করেছেন, ভুল না করলে কেউ ঠিক শেখে না। ভয়টাকে দূর করো, ঘরে একটু প্র্যাকটিস করো, ভয়টাকে দূর করো, দেখো সমস্ত কিছু খুব সোজা। আর এইসব ছকফকের
চক্করে পড়ো না, সাজেশানেরও চক্করে পড়ো না, যা দেবে সবই লিখতে পারবে, কনফিডেন্স আনো। ওকে, তা যাই হোক, আমাদের যা বলার যে বইপত্র কম সেটা আমাদের বলা হয়ে গেল। এরপরে আমরা প্যারাটাকে চেঞ্জ করতে হয়, যে যেখানে তোমাদের যা বক্তব্য জানানোর পরে তুমি এবারে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে রিকোয়েস্ট করো, সেটাও একটা সেন্টেন্সেতেই রিকোয়েস্ট করো যে আপনি যদি এই বিষয়টার উপরে একটু নজর দেন। তাকে বলার দরকার নেই যে আপনাকে বই কিনতে হবে, আপনাকে অমুক করতে হবে, আপনাকে তমুক করতে হবে, জাস্ট বলে দাও যে আপনি যদি এই বিষয়টা একটু নজর দেন তাহলে আমরা উপকৃত হব, এইটুকুই। I, therefore, hope that you would kindly take steps to upgrade our school library. আমি দেখো প্যারাটা চেঞ্জ করেছি, মানে এটা অন্য বক্তব্য রাখছি, এরপর অনুরোধ করছি। I, therefore, আমি সেই হিসেবে, হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি টেক স্টেপস টু আপগ্রেড আওয়ার স্কুল লাইব্রেরি। আপনি আমাদের স্কুল লাইব্রেরিকে উন্নত করার জন্য দৃষ্টি দেবেন, আমি এটুকু কামনা করি। থেকে বেশি কিচ্ছু লেখা নেই, অফিসিয়াল লেটারে অনেক বেশি লেখা হয়ে গেছে, এর থেকে বেশি লিখতে হয় না, দু চারটে যদি বাদও দিয়ে দাও কিচ্ছু যায় আসে না। যাই হোক, এরপরে চিঠিটাকে আমরা দেখো এখানে দিয়েছি, জায়গাটা শর্ট হয়েছে বলে এই চিঠিটার সঙ্গেই চলছে আর একটা লাইন আমি চেঞ্জ করেছি, তারপরে দিয়েছি থ্যাংক ইউ, মানে আপনাকে ধন্যবাদ নিয়ে স্টপ দিয়েছি, এবং সেটা প্রথম দিকেই লিখেছি, মানে এটা জাস্ট প্যারাটা চেঞ্জ হয়ে থ্যাংক ইউ স্টপ। আরও উন্নত লেখা হচ্ছে থ্যাঙ্কিং ইউ তারপরে কমা, কিন্তু তোমরা ভুলে যেতে পারো, ওই জন্য আমি থ্যাংক ইউ, তোমাদের সবসময় মনে থাকবে থ্যাংক ইউর পরে স্টপ দিতে হয়। কেউ যদি থ্যাঙ্কিং ইউ লেখো, থ্যাঙ্কের জায়গায় থ্যাঙ্কিং তারপরে ইউ, সেটা আরও উন্নত ইংরেজি, এবং তারপরে কিন্তু মুশকিল একটাই, তারপরে একটা জিনিস দিতে হয়, ছেলেমেয়েরা ভুলে যায়, সেটা হচ্ছে থ্যাঙ্কিং ইউর পরে কমা দিতে হয়, আর থ্যাংক ইউ দিলে স্টপ, থ্যাংক ইউ একটা নিজস্ব সেন্টেন্স, সে যে তারপরে স্টপ দিতে হয়, এটা দিয়ে দেবে, তোমার এই বডি অফ দ্য লেটার হয়ে গেল। এটা হলো এই ধরনের চিঠির 4 নম্বর অংশ, সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার। ওকে, এটা এই ধরনের চিঠির 4 নম্বর অংশ। এরপরে এই ধরনের চিঠির 5 নম্বর অংশতে আমরা বলেছি যে যেটা সাবস্ক্রিপশান এবং সিগনেচার দুটোকে মিলে একত্রে একটা অংশ হয়, কেউ বলেন সেটাকে সাবস্ক্রিপশান, কেউ বলেন সিগনেচার, বেশিরভাগই সিগনেচারই বলেন। সাবস্ক্রিপশান এবং সিগনেচার এই পার্টটাকে কোথায় লিখবে? যেখানে চিঠি শেষ হচ্ছে তার এক লাইন নিচে যাবে, আমার জায়গা ছোট, আমাকে চেপে লিখতে হয়েছে, তোমরা অনেক জায়গা পাবে, এক লাইন নিচে যাবে, এবং তারপরে ডান দিকের কোণ করে, একদম কোণে না, একটু কোণ চেপে কি লিখবে? প্রথমে লিখবে ইয়োর্স এভার, ইয়োর্স ফেথফুলি, এই যাদেরকে অফিসিয়াল লেটার দিচ্ছ এই ডেকোরামটা মেনটেন করবে, ইয়োর্স এভার বা ইয়োর্স ফেথফুলি দেবে। সেখানেও দুটো জিনিস খেয়াল রাখার আমি বলেছি, একটা হচ্ছে ইয়োর্স এভার বা এই সাবস্ক্রিপশানের পরে দেখো একটা কমা আমি দিয়েছি, এই কমাটা দিতে হবে, এবং যেটা আমি আগে বলেছি ভয়ানক ভুল হয়, ইয়োর্স এভার মানে ওয়াইও ইউআর অ্যাপোস্ট্রফি এস দেবে না, ওয়াইও ইউআর এস, ইয়োর্স এভার, তারপরে কমা দেবে, এটা হলো সাবস্ক্রিপশান। এবং তার নিচে যে চিঠিটা দিচ্ছে, মানে তুমি দিচ্ছ, তোমার নিজের নামটাকে প্রকাশ করো না আবার মাধ্যমিকে, ঠিক আছে, যে কোনো একটা নাম, একটা ইমাজিনারি নাম দিয়ে দিও। স্যার, সেই ইমাজিনারি নামটা যদি স্যার ম্যাডাম ভাবেন যে ওটাই আসল নাম, ভাববেন না, কারণ তারা জানেন যে এগুলো সব শিখিয়ে দেওয়া হয়। তা একটা নাম আমি একটা দিয়েছি রজত রায়, সেরকম দিও। এটা কিন্তু অবশ্যই টাইটেল সহ অফিসিয়াল লেটারে বলেছি। এটা এই সাবস্ক্রিপশন এবং এই নাম যেটা সিগনেচার, এটা মিলে আমি ধরলাম এটা সিগনেচারই, এটা 5 নম্বর অংশ। এবং এই চিঠি 6 নম্বর অংশ কি? এই চিঠি 6 নম্বর অংশ হলো যেটা ইনফর্মাল লেটারের 1 নম্বর অংশ, হেডিং বা অ্যাড্রেস। সেটা কি? যে চিঠিটা দিচ্ছে তার ঠিকানা এবং ডেট, যেদিনকে চিঠিটা লেখা হচ্ছে। তা স্যার রজত রায় স্কুলের স্টুডেন্ট, তার কি ঠিকানা, বাড়ির ঠিকানা দিতে হবে? না, স্কুলের ক্ষেত্রে বাড়ির ঠিকানা দেবে না, সেখানে সে কোন ক্লাসে পড়ে, কোন সেকশানে পড়ে, স্কুলের নামটা কি, সেই স্কুলের ঠিকানাটা কি সেটা দিতে হয়, এবং তারপরে চিঠির ডেটটা দিতে হয় যেদিনকে চিঠিটা লেখা হচ্ছে। আর যদি অন্যান্য অফিসিয়াল লেটার হয় সেখানেতে নিজের নাম টাইটেল সহ লেখার পরে বাড়ির ঠিকানাই দেবে এবং তার নিচে তার ডেটটা দেবে। ওকে, এই ঠিকানা এবং ডেট এটা যেমন কোথায় দেবে? এটা দেবে ওই যেমন সিগনেচার লেখার ঠিক নিচে, মানে ডান দিকের কোণেতেই যাবে, কিন্তু শুধু ঠিকানা ডেটটাকে বাঁ দিকেতেও লেখা যায়, ঠিক আছে? ঠিকানা ডেট মানে হেডিং বা অ্যাড্রেসটা এই অফিসিয়াল লেটারের ক্ষেত্রে যেমন তুমি ডান দিকের এই সিগনেচারের নিচে রাখতে পারো, সেটা রাখলে একসঙ্গে দেখতে সুবিধা হয়।
এটাকে বাঁ দিকেতেও রাখা যায়। ওকে, তা এখানেতে আমি দেখো রজত রায়, তারপরে ক্লাস 10, জায়গা খুব ছোটো হয়ে গেছে। চলো আমি এখানটাতে সেটাকে একবার লিখে দেবো, যাতে তোমাদেরকে একটাতেই স্ক্রিনেতেই তোমাদেরকে ছবিটা দিয়ে দিতে পারি। রজত রায় কমা ক্লাস 10 সেকশান এ, তারপরে আমাদের স্কুলের নামটা এখানে ছিল এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুল, এবং এবিসি হাই স্কুলের ঠিকানাটাও দিয়ে দেবে, এবিসি হাই স্কুলের ঠিকানা দিয়ে দেবে। তারপরে চিঠিটার ডেট ওই পরপরই যাবে। এই চিঠিটার ডেট ধরো আজকে 12 তারিখ, 12ই জুলাই, সে 12/7/2025 এরকম ডেটটা দিয়ে দেবে, তাহলে তোমার চিঠিটা হয়ে যাবে। যেমন আমি এখানে একটা লিখেই দিই, ধরো এরকম দেবে যে ধরো এখানেতে এই ইয়োর্স এভার সে লিখলো, ইয়োর্স এভার লেখার পরে রজত রায় ক্লাস 10 সেকশন এ XYZ স্কুল, এটা তারপর ঠিকানা দেওয়া আছে বিটি রোড, কলকাতা 1। এবার চিঠিটার ডেট 12/7/2025। এইটুকু লিখলেই তোমার গোটা চিঠিটা হয়ে গেল। এবং এই যে বক্সটা কিন্তু আমি করেছি, তোমাদের জন্য না, তোমরা পরপরই লিখবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই বক্সটা করেছি। তাই এইটা হলো এই ধরনের চিঠির 6 নম্বর অংশ, যেটা হচ্ছে হেডিং বা অ্যাড্রেস। ওকে, এইটা লিখতে পারলে তোমরা 10-এ 10ই পাবে। যাই হোক, আজকে একটা ফর্মাল লেটার তোমাদেরকে করে দেখালাম কীভাবে ফর্মাল লেটার আমরা করব। আমরা আরও 2-3টে ফর্মাল লেটার করব, তারপরে একাধিক ইনফর্মাল লেটারও করব। ইনফর্মাল লেটার একটু বেশি হাতে কলমে শিখবো, কারণ সেটার আসার সম্ভাবনাই বেশি। যা ফর্মাল লেটার যখন শুরু করেছি, পরপর 2-3টে ফর্মাল লেটার আগে দেখিয়ে দিই, সেগুলোও ইম্পর্টেন্ট, সেই জন্যই লেখাবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর অবশ্যই কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।